চলুন, আমাদের সুন্দরবন যাত্রা এখান থেকেই শুরু। চলুন। এখন টিফিন চলে এসছে। টিফিনে আছে লুচি, আলুর দম, মিষ্টি। নাম আমার আকাশ মণ্ডল। আচ্ছা, আমি প্রায় এই গাড়ি চালাই। আচ্ছা, এই গাড়ি চালাচ্ছি। হ্যাঁ, এই গাড়ির পাইলট আমি। আচ্ছা, লঞ্চের। দেখুন কাতলা মাছ। মাংসটা তো একদম লাজবাব, দেশি খাসি ছিল, একদম দেশি খাসি। বন্ধুরা, আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ আপনাদের নিয়ে যাব সুন্দরবন ভ্রমণে। আর সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য দর্শনের সঙ্গে সঙ্গে রয়েছে অফুরন্ত খাওয়া দাওয়া। এই ভ্রমণ আমরা সুসম্পন্ন করেছি ট্রাভেল ডেস্টিনেশনের সঙ্গে। আর আমাদের প্যাকেজ ছিল ক্যানিং টু ক্যানিং, অর্থাৎ শিয়ালদা থেকে 7:42 ট্রেন ধরে আমাদের মাত্র 15 টাকার বিনিময়ে পৌঁছতে হবে ক্যানিং। তাই আর দেরি না করে আমরা ভোর 5:49 ট্রেন ধরে বজবজ টু শিয়ালদা লোকাল ট্রেনে চলে যাব শিয়ালদায়। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আবার নতুন করে আপনাদের সামনে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। টাইটেল থেকে বুঝতেই পারছেন যে কোথায় আমরা যেতে চলেছি। এবার বলে দিই, আমাদের ডেস্টিনেশন হচ্ছে সুন্দরবন। আমরা এখন দাঁড়িয়ে আছি নিউ আলিপুর স্টেশন চত্বরে রয়েছি, কারণ এখান থেকে টিকিট কেটে আমরা কেটে নিয়েছি একবারে ক্যানিং অব্দি। ডিরেক্ট ট্রেন নেই বলে শিয়ালদা থেকে আমাদের 7:42 ট্রেন ধরতে হবে। আর 7:42 ট্রেন ধরলেই আমরা ঠিক টাইমে গিয়ে ক্যানিংয়ে পৌঁছবো, সেরকমভাবে আমাদের নির্দেশ দেওয়া আছে। সেই জন্য আমরা শিয়ালদায় 7:42 ট্রেন ধরতে চলেছি। চলুন তাহলে, এবার দেখা হবে শিয়ালদায়। সুন্দরবন হলো বঙ্গোপসাগরের গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর সঙ্গম দ্বারা গঠিত বদ্বীপের একটি ম্যানগ্রোভ এলাকা। ভারত ও বাংলাদেশের বিভিন্ন অংশে বিস্তৃত এই বনটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। শিয়ালদা লোকাল এখন চলে এসেছে। এখন সময় 5:08। আমরা এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। এখন সময় ঘড়িতে দেখতে পাচ্ছেন 6:42 বাজে। তাড়াতাড়ি পৌঁছে গেছি। 7:42 আমাদের ট্রেন। অপেক্ষা করতে হবে এখন, কারণ বেরিয়েছিলাম খুব সকালবেলায়, যাতে ট্রেন যাতে না মিস হয়, কারণ ট্রেন লেট হতেই পারে। যেমন আমরা যে বজবজ শিয়ালদা লোকালে এসেছি, ট্রেনটা প্রায় 10 মিনিট লেটে চলছিল। এইমাত্র এসে পৌঁছেছি, ফাঁকায় সকালবেলা চলে এসেছি। আজকে ঠান্ডাটা অতটা নেই, কারণ নেই বললেই চলে, খুবই কম ঠান্ডা। আর স্টেশনটা চলে দেখুন এখন বেশ ফাঁকা লাগছে। কিছুক্ষণ আগেই খুব ভিড় ছিল যখন ট্রেন এসে থামলো, এখন মোটামুটি ফাঁকা। আজকের ওয়েদারটা খুব ভালোই ওয়েদার। আমরা সবাই মিলে বেরিয়েছি, সবাই মিলে এসেছি, বসে আছে এখন স্টেশন অপেক্ষা, ট্রেন কখন আসবে। স্টেশনটা পুরো এখন ফাঁকা। আরেকজন দাদা ওদিকে ঘুরছে। শিয়ালদা ক্যানিং লোকাল চলে এসছে, আর আমরা ট্রেনে বসেও গেছি, সিটও পেয়ে গেছি। এখান থেকে ফাঁকা সিটটা পাওয়া গেছে। আর এবারে আমরা 17টা স্টেশন শেষে ক্যানিংয়ে গিয়ে পৌঁছাবো। এই মুহূর্তে আমরা শিয়ালদা স্টেশনে রয়েছি। ট্রেন ছাড়বে 7:42। তা এখন আমাদের অপেক্ষা করতে হবে। এখন অনেকক্ষণই বাকি আছে, মোটামুটি 20 মিনিটের মতো বাকি আছে ট্রেন ছাড়তে। আর আমরা শিয়ালদায় চলে এলাম এই কারণে, আপনারা যখন আসবেন শিয়ালদা থেকেই শুরু করতে হবে আপনাদের জার্নি। যখন সুন্দরবন যাবেন, শিয়ালদা থেকে চলে এলাম এই কারণে যে এখানে আমরা বসে যেতে পারবো, ট্রেন ফাঁকা থাকবে, বসে যাবো। তো মোটামুটি ফাঁকা আছে। আমাদের বলেছিল যে সমস্যা থেকে পেছন দিকে বসতে, তাহলে গিয়ে ওখানে ঠিক জায়গায় নামবো ক্যানিং, কিন্তু সেটা হয়নি, কারণ পেছন দিকে সবাই ভিড় করেছে। তাই আমরা একটু মাঝামাঝি জায়গায় এসে ওখানে গিয়ে না হাঁটতে হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। স্টেশন চক্করে একবার দেখে নিই। কিছুক্ষণ আগে খুব ভিড় ছিল,
একদম একটু ফাঁকা দেয়। ট্রেন ছেড়ে দিল শিয়ালদা থেকে, এখন চললাম ক্যানিংয়ের উদ্দেশ্যে। চলুন ক্যানিংয়ে গিয়ে দেখা হবে। বন্ধুরা অবশ্যই চলে এসেছি আমরা ক্যানিং স্টেশনে। আমাদের শিয়ালদা থেকে আমাদের ক্যানিং লোকাল ধরে চলে এসেছি। ওখান থেকে মাথা পিছু আপনার পড়ছে টিকিট ভাড়া পড়ছে 15 টাকা। আর ওখান থেকে ট্রেনে বসবেন, 17টা স্টেশন পড়বে, 17 স্টেশন পরেই পৌঁছে যাবেন আপনার আমাদের ক্যানিং স্টেশন। এখান থেকেই আমাদের যাত্রা শুরু। এরপর আমরা যাব সোনাখালীতে। সোনাখালীতে লঞ্চে বসবো গিয়ে, কিন্তু যে প্যাকেজের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করেছি তার প্যাকেজের মধ্যে পড়ছে যে আপনার এখান থেকে অটোতে করেই আমাদের ক্যানিং টু ক্যানিং ট্যুর হবে, কারণ এখান থেকেই ওরা নিয়ে যাবে আমাদেরকে বোটে বসাবে সোনাখালী। সেখান থেকে আবার যখন ট্রেনকে ফিরবো, এটা হচ্ছে 2 রাত 3 দিনের ট্যুর। যখন আমরা ফিরবো তখন আবার ক্যানিংয়েই চলে আসবো, ওনারাই নিয়ে আসবেন ওখান থেকে ক্যানিং টু ক্যানিং তখন পৌঁছে যাবে। চলুন 2 রাত্রি 3 দিন আপনার সঙ্গে ট্রিপ করা যাক, চলুন তাহলে। অবশেষে আমাদের সুদীর্ঘ যাত্রাপথের অবসান ঘটলো। এখন অবসান বলবো না, শুরুই বলবো, কেননা এই আমাদের সামনেই লঞ্চ আছে, দেখুন এই লঞ্চে করেই আমরা 2 রাত্রি 3 দিনের আমরা ট্যুর জার্নি করবো। হ্যাঁ, তা আমরা আসতে এই সোনাখালীতে আসতে সময় লেগেছে অনেকখানি, কেননা প্রায় 20 কিলোমিটার রাস্তা। আর এই 20 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে প্রায় 1.5 ঘন্টায় শিখে গেছে হিসাব। অনেক রাস্তা এই সোনাখালীতে আসতে। এই মাত্র এসে পৌঁছলাম। এরপর আমরা লঞ্চে লাইন দিয়ে আস্তে আস্তে উঠবো। হ্যাঁ, ওঠাও শুরু হয়ে গেছে প্রায়, দেখতে পাচ্ছেন। আমি যাবো এবারে, উঠবো লঞ্চে উঠে তারপরে আপনাদের লঞ্চে সারাদিনের যা হবে সব নিশ্চয়ই দেখাবো। ঠিক আছে, তাহলে চলুন আমাদের সুন্দরবন যাত্রা এখান থেকে শুরু। চলুন সঙ্গে থাকবে। এখন টিফিন চলে এসছে। টিফিনে আছে লুচি, আলুর দম, মিষ্টি। টিফিন আজকে একটু আজকে দেরি হয়েছে, তা এইমাত্র টিফিন দিল। টিফিনের মধ্যে এই 3টে আইটেম রয়েছে, এ দেখা যাবে কীরকম হয়েছে। কেমন হয়েছে? ভালো। কিরে কেমন খাচ্ছিস? টেস্ট কেমন হয়েছে? দারুণ টেস্ট। সবাই বলছে ভালো হয়েছে, আমি খাই দেখি কেমন হয়েছে। দাদা টেস্ট কেমন? ভালো এটা প্রথম শুরু, ভালো। এটা দিয়ে বোঝা যাচ্ছে লাঞ্চ আরও ভালো পাওয়া যেতে পারে। দাদারা মুর্শিদাবাদ থেকে এসছে, তাই তো? দাদারা মুর্শিদাবাদ থেকে এসছে, আগের দিন রাত্রিবেলা ট্রেনে চেপেছেন, তাই তো? কত দূর? রাত 11টার সময়, অনেক রাত্রি ট্রেনে। আপনারা দুজনেই কি মুর্শিদাবাদে থাকেন? আজকে আমাদের সাথী হচ্ছে, দাদাও আছেন, আরও অনেকে আছেন। আমরা একসঙ্গেই ট্যুর করবো, দাদারা সঙ্গে আছেন, দাদার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে, আমরা একসঙ্গেই থাকবো। ঠিক আছে, এখন আমি খাবো, দেখিনি কেমন খেতে হয়েছে। ভালো, আপনার লুচিটা খুব ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, আর মিষ্টি আছে। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, এখন আমরা যাত্রা শুরু করলাম। সামনে নদী, নাম দেখি হোল, এটা হচ্ছে হোল। অনেকগুলো নদী, এরপরে আবার আরেকটা চেঞ্জ হবে।
মাঠে এখন ধোঁয়া চলছে, যেহেতু যাত্রা শুরু হয়ে গেছে। পুজো হবে, পুজো হবে বোর্ডে। এখন যাত্রা শুরু, সামনে বাসন্তী ব্রিজ, এটা হলো সোনাখালি। সোনাখালি আমরা ছাড়লাম, জেটি ঘাট ছেড়ে দিয়েছি, এখন আমরা চললাম একদম সামনে দিকে। সুন্দরবন হলো বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকায় বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের দুটি জেলা উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জুড়ে বিস্তৃত। উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসাবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার অর্থাৎ 66% রয়েছে বাংলাদেশে এবং বাকি 34% রয়েছে ভারতের মধ্যে। যাত্রা শুরু হতেই ব্রেকফাস্টের পর চলে এলো চা, লিকার চা। আর এই চা আপনি এই ট্রিপে অনবরত পেয়ে যাবেন। চা পান করতে করতে আসুন জেনে নেওয়া যাক সুন্দরবনের কিছু ভৌগোলিক উপাখ্যান। সুন্দরবনকে জালের মতো জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, কাদা, চর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ত সহ ক্ষুদ্রায়তন দ্বীপমালা। মোট বনভূমির 31.1% অর্থাৎ 1,874 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা, খাঁড়ি, বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। বনভূমিটি সোনায় বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরনের পাখি, চিত্রাহরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসাবে পরিচিত। জরিপ মোতাবেক 106টি বাঘ এবং 1 লক্ষ থেকে 1.5 লক্ষ চিত্রাহরিণ রয়েছে এই সুন্দরবন এলাকায়। 1992 সালের 21শে মে সুন্দরবন রামসার স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে। সুন্দরবনে প্রতি বছর হাজার হাজার পর্যটন ঘুরতে আসে। প্রতি বছর দেশ বিদেশে অসংখ্য পর্যটক সুন্দরবনের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে সুন্দরবন ভ্রমণ করার মাধ্যমে প্রকৃতি থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করে। চলুন তবে এবারে আমাদের বোটটাকে একটু ঘুরে দেখাই। জায়গা আছে যেখানে সবাই বসে আছে। এখানে পেছনটা হবে লাঞ্চ, আর সামনে দিকটা দেখছেন বোটের সামনেটা, সামনে পাইলট বসে আছে, উনি চালাচ্ছেন। চলুন আসুন নিচটা দেখে যাবেন, নিচে কি আছে। এখানেই দেখতে পাচ্ছেন, এখানে টয়লেট, এক পাশে নিচের দিকে টয়লেট আছে, আরেকটা টয়লেট যে পেছন দিকে, এখানে টয়লেট, আর এদিকে দুদিকে রুম টাইপের রয়েছে, এখানে আপনি রেস্টও নিতে পারেন। তবে ম্যাক্সিমাম সকালবেলার দিকে আপনারা সবাই ওপরেই এনজয় করছেন, নিচে আর খুব একটা আসছে না। এই লঞ্চটির নাম হংসরাজ। এই লঞ্চের মধ্যে যে রুমগুলো রয়েছে, টোটাল 5টি রুম রয়েছে। এই 5টি রুমে মোট কথা আপনারা 3 জন করে, মোটামুটি 3 জন করে খুব রিল্যাক্সে আপনারা থাকতে পারবেন। ক্রমশ আস্তে আস্তে এই লঞ্চ আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যস্থলে। এখনও আমাদের দুই দিকে রয়েছে লোকবসতি, যদিও জঙ্গল, ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, তার মধ্যেও লোকবসতিও রয়েছে। বাংলার সুন্দরবনের আক্ষরিক অর্থ হলো সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি। বন্ধুরা, সুন্দরবন পর্যটনের এটি হলো আমাদের প্রথম দিবস ও প্রথম রাত্রি।
এই ট্রিপের আমার অভিজ্ঞতার সমস্ত খুঁটিনার তথ্য আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস করছি মাত্র। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং প্রয়োজন বোধে আপনার বন্ধুদের শেয়ার করে দেবেন। আর যে বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেবেন, তাহলে সব থেকে প্রথমেই আমার ভিডিও পৌঁছে যাবে আপনাদের কাছে। এখন চলে এসেছি কিচেন রুমে, খুব আওয়াজ এখানে শোনা যাচ্ছে না, এখানে রান্না বান্না চলছে। কী রান্না হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও গলদা চিংড়ি রান্না হচ্ছে এখানে। আর ওখানে আমাদের ফ্রাই হচ্ছে, যেটা আমি বলেছিলাম স্ন্যাক্সে দেওয়া হবে। আর দুপুরে লাঞ্চের জন্য রান্না বান্না সবই চলছে এখানে। আর এখানে চিকেন তো আমরা খেয়েছি, চাটনি, এটা চাটনি হবে, তার জন্য একদম রেডি করা রয়েছে চাটনি। আর গলদা চিংড়িটা একবার দেখুন ইউটিউব থেকে, এক সেকেন্ড, গলদা চিংড়িটা দেখুন আছে। দেখুন কাতলা মাছ, এটা হলো কাতলা মাছের কালিয়া, তাই তো? তাহলে এই দুপুরের মেনু এই থাকছে, যা দেখছি তাই থাকছে, তাই তো? কাতলা মাছের কালিয়া, গলদা চিংড়ি আর আমাদের মাছ ফ্রাই। দাদা তুমি কি এখানে রান্না করো? তুমি আমাদের এই যে 3 দিনের যে ট্রিপটা হবে তুমিই রান্না করে খাওয়াবে? সব এখানে হবে, তুমিই রান্না করে খাওয়াবে, সব এখানেই হবে রান্না, তাই তো? দেখা যাক দাদার হাতে আজকে রান্নার টেস্ট করে কেমন হয়, তারপর তো রিভিউ আমি দেবো। আমি যে যাদের প্যাকেজ আমরা ঘুরতে এসে নিশ্চয়ই তাদের সঙ্গে যোগাযোগ করাবো, তাদের ফোন নাম্বার দেবো। চলুন, দেখে নিয়েছি, দাদাদের ডিস্টার্ব করে লাভ নেই, আমরা চলে যাই এখন, আমরা ফিরে যাই, লাঞ্চের সময় আপনাদের সঙ্গে ফিরে আসবো, ঠিক আছে? এগুলো রান্না চলে যাচ্ছে এখন, লাঞ্চের সময় আবার আপনাদের খাওয়ার সময় খাবো। দেখিয়েছিলাম যে কড়াই হচ্ছে গলদা চিংড়ি, মালাইকারি, আবার আমাদের মাছের ফ্রাই সাইড রয়েছে, কাতলা মাছের কালিয়া ফ্রাইটি দেখিয়েছিল। খুব আওয়াজ এখানে, কিন্তু শোনা যাচ্ছে, এটা বন্ধ করে লাঞ্চের সময় নিশ্চয়ই ফিরে আসবে। এখন আমি রয়েছি আমাদের পাইলট দাদার সঙ্গে, দাদাই আমাদেরকে পথ দেখিয়ে আজকে নিয়ে যাবে সুন্দরবন। দাদা লঞ্চ চালাচ্ছেন, দেখছেন কেমনভাবে লঞ্চ চালাতে হয়, সামনেই প্রেস, এখান থেকেই দেখা যাচ্ছে পরিষ্কার, দেখুন ভিউটা পরিষ্কার ভিউ। দাদার সামনে থেকে, দাদার নামটা কি দাদা একটু বলবেন? নাম আমার আকাশ মন্ডল। আচ্ছা, আমি প্রায় এই গাড়ি চালাই। আচ্ছা, এই গাড়ি চালাচ্ছি। হ্যাঁ, এই গাড়ি পাইলট আমি। আচ্ছা, লঞ্চের। আচ্ছা দাদা, কি তাহলে তো বারবার সুন্দরবনে যাওয়াই হয়, ম্যাক্সিমাম টাইমে আপনি জানি তাহলে সুন্দরবন যান আর আসে? ম্যাক্সিমাম বলতে কি আমাদের এই যে 3 মাস, এটাই ঘর বাড়ির মধ্যে মনে করে আমরা সুন্দরবনেই পড়ে থাকি। মানে বাড়ি যাওয়া হয় না 3 মাস, আপনারা এখানেই জলেই থাকে? জলে কাটানো। তাহলে বাঘ নিশ্চয়ই দেখা পেয়েছিলেন কোনো সময়? বাঘ তো দেখা গিয়েছে, অনেক লঞ্চ বোটে দেখেছি। হ্যাঁ, আর আমরা পেয়েছি খুব সামান্য সময়ের মধ্যে। হ্যাঁ, বেশি সময়টুকু দেখতে পাইনি, এটা একটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। ঠিক বলেছেন। হ্যাঁ, সেটাই নিয়ে আমরা এরকম ভাবে চলাফেরা করি, সবাই আসেন ঘুরতে, সবাই সেরকম ভাবে। আচ্ছা, জঙ্গলের মধ্যে তাইকে থাকতে হবে, শুধু আমার তো দুটো চোখ তাইকে থাকলে আমি দেখতে পাবো এর কোনো মানে নেই, আর সবাইকে দেখাতে পারবো বলতে পারবো না, বলা যাবে না, ওটা ভাগ্যের ব্যাপার। আপনারা তাইকে থাকতে হবে, যার চোখ থাকবে সেই দেখে নেবে। হ্যাঁ, নিমিষের মধ্যে তো মিলিয়েও যেতে পারে, বাঘ মিলিয়েও যেতে পারে, আর কুমির ফুমির তো এমনি দেখাই যেতে পারে, দেখাই যায়। আর তাছাড়া চিড়িয়াখানা তো আমরা দেখবই, আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতেই পাবো। তাহলে দাদা আমরা শুরু করেছিলাম হচ্ছে সোনাখালী থেকে শুরু করেছিলাম। সোনাখালী থেকে লঞ্চে চেপেছেন, এবারে নদীটার নাম হলো হোগল নদী। হোগল নদী থেকে আমি যেতে যেতে আপনাদের গোসবায় নিয়ে যাব। গোসবাই থেকে লঞ্চ থেকে নামিয়ে ওখানে আছে হেমন্টনের বাংলো আর রবীন্দ্রনাথের বাংলো। আচ্ছা, সেখান থেকে দেখে নিয়ে আমি আবার লঞ্চে করে তুলে নিয়ে আপনাদের যাব দুর্গাদুয়ারি নদী থেকে। দুর্গাদুয়ারি নদী থেকে গিয়ে পুরো বিদ্যাধরী নদী। বিদ্যাধরী নদী থেকে ওখানে আমার ডান দিকটা জঙ্গল শুরু, ওখানে জঙ্গল শুরু। হ্যাঁ, ডান দিকটা জঙ্গল, মানে ওখান থেকে বাঘ দেখা দিলেও পেতে পারা যাবে। ওখানে বাঘ দেখা গেলে যেতে পারে, কেন লোকাল সাইড ওটা হয়ে আছে, মানে ওখানে জনবসতি নেই। আর জনবসতি ডান দিকে আমার নেই, বাম সাইডে আমার লোকাল জনবসতি আছে, ডান দিকে আমার জনবসতি নেই। সেটা হলো রয়্যাল বেঙ্গল টাইগারের জঙ্গল, নেট দিয়ে ঘেরা আছে। কেন বারবার ওখান থেকে জঙ্গল থেকে বাঘ পারাপার হয়ে লোকালের দিকে চলে আসে, তার জন্য টাইগার ডিপার্টমেন্ট থেকে ওটা নেট দিয়ে ঘিরে রেখেছেন। হ্যাঁ, নেটের আশেপাশে করে ঘোরাফেরা করে ওরা আসে, ভাগ্যের উপরে ব্যাপার, আমরা দেখলে দেখতে পারি।
তাহলে আজকে ওখান থেকে আবার ওইগুলো দেখার পর লাস্টে ওখান থেকে দেখে নিয়ে আমি আপনাদের সাইট সিন করতে করতে ওই যে জঙ্গলের করতে করতে যাব গোমতী নদী। গোমতী নদীতে গোমতী নদী থেকে ওখান থেকে নিয়ে যাব আপনাদের যে হোটেল আছে হোটেলে নিয়ে যাব। সেই হোটেলে আমাদের নাইট স্টে আজকে করে দেবো হোটেলে। দাদা তো আমাদের সঙ্গে সমস্ত কিছুই শেয়ার করে দিল যে কিভাবে দাদা নিয়ে যাবে। এবারে দাদার ওপরই ভরসা, দাদার সঙ্গে যাই। আজকে দাদার সঙ্গে ঘোরার সুযোগ পেয়েছি। দাদা এখানে অনেক বছরের অভিজ্ঞতা বলা চলে। দাদার এই গঙ্গাবক্ষে অনেক দিন ধরে ড্রাইভ করে যাচ্ছে। চলুন তাহলে দাদার সঙ্গে, দাদাকে অশেষ ধন্যবাদ জানাই। দাদা থ্যাংক ইউ, ধন্যবাদ। দাদা হাত দেখিয়ে দিন। দাদা দাদার সঙ্গে আছি, দাদার সঙ্গে প্রতিদিনই কথা বলবো। দাদাকে ডিস্টার্ব করবো। হ্যাঁ বন্ধুরা, দাদাকে ডিস্টার্ব করবো। আর আপনার দাদার মুখ থেকে অনেক ভালো ভালো কথা শুনবেন, ঠিক আছে? দাদা অনেক কিছু জানে, যেহেতু এখানকার পরিচিত লোক, উনি বারবার করছেন। আর দাদাকে রিকোয়েস্ট, মাঝে মধ্যে যখনই নদীগুলো আসবে একটু আমাকে ইনফর্ম করে দেবেন। অবশ্যই আমি সামনেই আছি, কোনো অসুবিধা নেই, একটু ইনফর্ম করে দেবেন। থ্যাংক ইউ দাদা, ওয়েলকাম। এটা হচ্ছে লঞ্চের পেছন দিকটা দেখুন। এখানেই লাঞ্চ হবে। আর এই হলো দেখুন জোয়ার এসছে। সুন্দরবনের প্রধান বনজ বৈচিত্র্যের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সুন্দরী, গেওয়া, ঝামটি, গড়ান এবং কেওড়া। 1903 সালে প্রকাশিত পেইনের হিসাব মতে সর্বমোট 245টি শ্রেণী এবং 334টি প্রজাতির উদ্ভিদ রয়েছে। সুন্দরবনের প্রধান গাছপালার মধ্যে অন্যতম সুন্দরী, গেওয়া, গড়ান, পশুর, বাইল, হেতাল, গোলপাত্তা, খামু, লতাসুন্দরী, কেওড়া, ধুন্দুল, আমুর, ছইলা, ওড়া, কাঁকড়া, সিংড়া, ঝানা, খলসি ইত্যাদি। কিন্তু সুন্দরবনের নামের সমর্থক হিসাবে যে তরুরি জড়িয়ে আছে সেটি সুন্দরী গাছ। কথা বলতে বলতে আমাদের সামনে চলে এলো আমুদি মাছের পকোড়া। আমুদি পকোড়া চলে এলো। পকোড়া কেমন খেতে? পকোড়া দেখি। টেস্ট আছে ভালো। এরকম প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে আমরা যদি আমুদি পকোড়া খাই জমে যায়। এখন আমরা পৌঁছে গেছি গোসাবায়। গোসাবায় আমাদের লঞ্চ দাঁড়িয়েছে। এখান থেকে আমরা দেখতে যাব হ্যামিল্টন বাংলো ও রবীন্দ্রনাথের বেকন বাংলো। সুন্দরবন যাওয়ার পথে এটি হলো আমাদের প্রথম দিনের প্রথম স্পট। চলুন তাহলে ঘুরে দেখা যাক। এটি হলো হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়ি। স্যার ভ্যানিয়েল ম্যাকিনন হ্যামিল্টন ছিলেন একজন স্কটিশ ব্যবসায়ী। তিনি ভারতে এসে বাংলার গ্রামীণ ও সামাজিক উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতবর্ষের সমবায় আন্দোলনের পথিকৃৎ। এটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়ি। ফাঁকা পড়ে আছে, দেখানোর জন্য একটু দেখেন। একটা জিনিস সেখানে সব উঁচু করে দেয়। ওইগুলো হচ্ছে কাঠের পিলার। নিচের যে পিলারগুলো দেখছেন ওগুলো পুরো কাঠের পিলারের উপর দাঁড়িয়ে আছে। কারণ এখানে আগে গঙ্গার জল চলে আসছে, সেই জন্যই এত উঁচু করে করা। জোয়ারে হয়তো জল চলে আসছে, সেই জন্য এত উঁচু করে। আর বন্য পানি থেকে সংরক্ষণের জন্য হয়তো উঁচু করে করা। দেখুন একদিকে ফাঁকা, মোটামুটি প্রথমে ফাঁকা পেলাম, কেননা অ্যাকচুয়ালি মঙ্গল, বুধ, বৃহস্পতি এর ট্রিপটা করলে আপনার ফাঁকাই লাগে। তবে আজকে যা দেখি ফাঁকা আছে, দেখি কালকে অন্য জায়গায় যাওয়ার পর দেখি কী পরিস্থিতি হয়। সেখানে যদি ফাঁকা তাহলে ভালোই বলবো, কারণ ফাঁকায় দর্শন করতে পারলে, সব কিছু দেখতে পারলে খুব ভালোই লাগবে। এবারে আমরা যাব রবীন্দ্রনাথ ট্যাগোরের বেকন বাংলোতে। এখন আমরা চলে এসেছি বেকন বাংলোতে। বেকন বাংলো হলো একটি ঐতিহাসিক বাংলো বাড়ি। বেকন বাংলো কি প্রতিদিনই খোলা থাকে? তোমার টাইম নেই কিছু?
সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা। সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি। কি আছে ভেতরে দেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো আছে, এখানে এসেছিলেন। ওনার বাংলো আছে, মূর্তি আছে। মূর্তি আছে, পার্ক আছে। আর দুজন বসে গল্প করছিল, মানে মিটিং। ঠাকুর আর হ্যামিল্টন সাহেব রবীন্দ্রনাথ ঠাকুরকে আমন্ত্রণ করেছিল যে আপনি এখানে আসুন। ওনাকে আর গান্ধীজি কোনো বিশেষ কারণের জন্য আসতে পারেনি, রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। মূর্তি ওখানে বসানো আছে, আলাপচারিতার মাধ্যমে। দেখা যাক এখানকার টিকিট মূল্য, প্রবেশ মূল্য 5 টাকা। 5 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। 1903 থেকে 1907 সালের মধ্যে জঙ্গল সাফ করে জনবসতি তৈরির কাজে গতি আসে গোসাবায়, যার উদ্যোক্তা ছিলেন স্কটল্যান্ডের বাসিন্দা স্যার ড্যানিয়েল হ্যামিল্টন। 1909 সালে সার্জিলিয়া দ্বীপে আরও 40,000 বিঘা জমি 40 বছরের জন্য ইজারায় নেওয়া হয়। সুন্দরবনের প্রত্যন্ত এই এলাকায় উন্নয়নের বহু সম্ভাবনা তৈরি হয়েছিল সাহেবের হাত ধরে। বিশেষ করে পল্লী উন্নয়ন ও সমবায় ভাবনার অন্যান্য নজির সৃষ্টি করেছেন তিনি। সাহেবের এই কর্মকাণ্ড দেখতে এই দ্বীপে ছুটে এসেছিলেন স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 1932 সালের 29শে ডিসেম্বর সাহেবের আতিথেয়তায় 2 দিন বেকং বাংলোতে কাটিয়েছিলেন তিনি। গোসাবা বেকন বাংলো ভারতের পশ্চিমবঙ্গের গোসাবায় অবস্থিত একটি ঐতিহাসিক ভবন। এটি 1903 সালে সুন্দরবন অঞ্চলের উন্নয়নের সাথে জড়িত একজন স্কটিশ ব্যবসায়ী এবং সমাজকর্মী স্যার ড্যানিয়েল হ্যামিল্টন দ্বারা নির্মিত হয়েছিল। বাংলোটির নামকরণ করা হয়েছে বিকন লাইটের নামে, যে একসময় কাছাকাছি ছিল। বাংলোটি একটি বড় বারান্দা সহ একটি একতলা ভবন। এটি স্টিলগুলির উপর নির্মিত এবং চারপাশে সবুজ বাগান দ্বারা বেষ্টিত। বাংলোর অভ্যন্তরটি প্রাচীন আসবাবপত্র এবং চিত্রকর্ম দ্বারা সজ্জিত ছিল। বাংলোটিকে 4টি বেডরুম, একটি খাবার ঘর, একটি বসার ঘর এবং একটি লাইব্রেরিও ছিল। গোসাবা বেকন বাংলো একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। সুন্দরবন অঞ্চলের ইতিহাসে আগ্রহীদের জন্য এটি একটি জনপ্রিয় গন্তব্য। বাংলোটি প্রকৃতি প্রেমীদের কাছেও একটি জনপ্রিয় গন্তব্য। এটি সুন্দরবন জাতীয় উদ্যানের কাছাকাছি অবস্থিত, যা বাঘ, কুমির এবং ডলফিন সহ বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল। এখন এই বাংলোটির ভেতর সম্পূর্ণ ফাঁকা। সবাই দেখার চেষ্টা করে, তাই আমিও দেখলাম ভেতরটা একদমই ফাঁকা, আর আপনাদেরও দেখালাম। এর চতুর্দিকের বারান্দা ধরে সোজা বাড়িটাকে প্রদক্ষিণ করা যায়। বাড়িটি টোটালটাই কাঠের তৈরি, আর মেঝেটিও কাঠের। ছাদটা হচ্ছে টিনের চাল দেয়া। ওপরটা দেখুন, বাংলোটি দেখা যাচ্ছে টোটালটাই আপনার কাঠের তৈরি। এখন আমি দাঁড়িয়ে আছি এই বেকন বাংলোর সামনে, একদম ওপরে। আর এই বেকন বাংলোটি দেখুন, টোটালটাই কাঠের তৈরি, একদম কাঠ। এটা হয়তো দামি কাঠ, খুব দামি কাঠ দিয়ে তৈরি, নাহলে এত বছর থাকে না কোনো দিন, আগেকার দিনের জিনিস। আর জানলাটা দেখুন, সেই রকম জানলা, যে খড়খড়ি যে জানলাগুলো হয়, সেই খড়খড়ি জানলা। এর সামনের দিকটাও আপনাদের দেখাবো। আর এখন আমি এখানেই রয়েছি, একদম সামনেই রয়েছি দাঁড়িয়ে। আর এখান থেকে ফাঁক থেকে ভেতরটা দেখাও যায়, কিন্তু ভেতরে কিছুই নেই, আপনাদের তো আগে বলেছি। আর ফ্রন্ট পজিশনটা দেখুন কি সুন্দর। আর এইখানে দেখুন একটা রবীন্দ্রনাথের মূর্তি রয়েছে, রবীন্দ্রনাথ স্ট্যাচুটা কি ফাইন দেখতে লাগছে, দারুণ দেখতে লাগছে স্ট্যাচুটা। এই স্ট্যাচুটা এখন করা হয়েছে, এগুলো আগে কিছু ছিল না। বর্তমানে এটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে। এই টোটাল এই যে জায়গাটি আছে, বাংলোটা আছে, বাংলোর চতুর্দিকে সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে চতুর্দিকে চাষবাস করা হয়েছে। দূরে দেখতে পাচ্ছেন হরিণের মূর্তি করা আছে, মানে হরিণের মডেল রাখা রয়েছে। ওদিকে রয়েছে গৌতম বুদ্ধের মডেল, সব কিছুই রয়েছে এখানে। আর এখানে গৌতম বুদ্ধের মডেলও রয়েছে এখানটায়, সামনেটায়। আর এরকমভাবেই চতুর্দিকে সুন্দর করে সাজানো হয়েছে। সামনে রয়েছে পার্ক, পার্কের মধ্যে দোলনা রয়েছে। বাচ্চারা দোলনায় চড়তে পারে, বড়রাও চড়তে পারে, তাতে কোনো অসুবিধা নেই, কারণ পার্কটা সবাইকার জন্যই করা। এগুলা ভালো করে সুন্দর করে সাজানো হয়েছে। এখানে রয়েছে হ্যামিল্টন সাহেব ও রবীন্দ্রনাথ ট্যাগোরের মিটিংয়ের একটি মডেল, যা এই বেকন বাংলোকে আরও সজীব করে রেখেছে। গোসাবা বেকন বাংলো একটি অনন্য এবং ঐতিহাসিক ভবন। এটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। হ্যামিল্টন বাংলো এবং বেকন বাংলো দেখার পর আমরা ফিরে এলাম লঞ্চে, এবং এখানে শুরু হয়ে গেছে মধ্যাহ্নভোজ।
সবাই ভাত দিয়েছে, আলু ভাজা দিয়েছে। আসবে আরো, গলদা চিংড়ি আছে, কাতলা আছে। আসবে কোথেকে আসা হয়েছে? কন্যাগর থেকে। খাওয়ার প্রথম ব্যাচ চালু হয়ে গেছে, দেখছিলাম সব খেতে বসেছে। আমরা দ্বিতীয় ব্যাচে বসবো, বসে দেখাবো কী খাচ্ছি। কাতলা মাছ পড়ছে, ভাত, মুগের ডাল, সঙ্গে লেবু, আলু ভাজা তো দিয়েছি, আবার কাতলা মাছ এর পিস। আজকে দুপুরের লাঞ্চ, লঞ্চ চলছে, তার মধ্যে খাওয়া দাওয়া চলছে। না এখন না, রান্না ভালো ভালো রান্না, মাছটা ভালো করেছে না? চিংড়ির মালাকারি, গলদা নয়। এখন করেছে গলদা চিংড়ি, গলদা নয়, এটা বাগদা, এটা বাগদা চিংড়ি, বাগদা চিংড়ি মালাইকারি। দেখা যাক একটু টেস্ট কেমন হয়েছে। এটা ভালো ভালো হয়েছে। চাটনি, পাঁপড়, শেষ পাতে। লাঞ্চের পরেই আমাদের সবাইকে দিয়ে দেওয়া হয়েছিল একটি করে কমলা লেবু। আর সেই কমলা লেবু খেতে খেতেই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পাড়ি দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে, সূর্য প্রায় অস্তাগত, আর আমাদের চোখ এই চরে সবসময় খুঁজে বেড়াচ্ছিল কোনো বন্য পশুকে। অবশেষে আমাদের চোখে নজরে এলো পাড়ে ওটা কি চড়ছে, কিছু একটা তো চড়ছে। হ্যাঁ, দেখা গেল যে একটি বাঁদর তার খাওয়ার অনুসন্ধান করছে। যদিও এখানে বন্যজন্তুর আসা খুবই অসম্ভব, কেননা টোটাল জঙ্গলটাকে, ডান দিকের জঙ্গলটাকে জাল দ্বারা পরিবেষ্টিত করে রাখা হয়েছে, কেননা বাঁ দিকে হচ্ছে লোকবসতি আছে। কারণ যদি খোলা থাকতো তাহলে বাঘ যে কোনো মুহূর্তে জল টপকে এসে লোকালয়ে হামলা চালাতে পারত, তার জন্যই এইটি করা হয়েছে। হ্যাঁ, এই দেখতে দেখতে সূর্যমামা নিজেকে জঙ্গলের মধ্যে লুকিয়ে নিতে লাগলো, আর নেমে এলো চোখের সামনে আস্তে আস্তে অন্ধকার এবং জনমানব শূন্য চর। আর এই অন্ধকারের মধ্যেই তবু আমাদের চোখ খুঁজে চলেছে কিছু দেখার অভিলাষা নিয়ে। আর আমরা যখন হোটেলে পৌঁছলাম তখন অনেক রাত। এই হলো আমাদের হোটেলের এন্ট্রান্স, ঠিক এরকম। এই গেট, পাশে এই বনবিবির মন্দির, রাস্তা, এই হলো হোটেল। হোটেলের রুম ভেতরে আছে, নিচের তলায় আছে, আর একটা ছোট প্লেগ্রাউন্ড আছে র্যাকেট খেলার জন্য। এখনো আমাদের টিফিন আসেনি, 6:30 নাগাদ টিফিন দেবে। আজকে
অনেক রাত্রি করে আমরা এখানে এন্ট্রেন্স নিয়েছি, তাই আপনাদের দেখাতে পারিনি ঢুকে। এই বাইরে থেকে মোটামুটি অন্ধকারই, দেখুন লাইটিং। এটা রাত্রির একটা ভিউ দেখাচ্ছি, দিনের বেলা ভিউ অবশ্যই আপনাদের দেবো। এটা হচ্ছে দয়াপুরে, আমরা পাখিরালয়ে নেই, দয়াপুরে আমাদের রাখা হয়েছে। পাখিরালয় থেকে একটু দূরেই। দয়াপুরে আজকে নাইট স্টে হবে, সন্ধেবেলা টিফিন আসবে, সন্ধেবেলা ঝুমুর নাচ হবে, আর আপনার রাত্রিবেলা ডিনার। এই হলো হোটেল। এই টোটাল চত্বর হচ্ছে হোটেলের চত্বর, অনেকগুলি ছোট ছোট রুম আছে। চলুন রুমে ঢোকা যাক। এগুলো দুটো সিঁড়ি, আর এখানে নিচে রুম আছে, একটা দুটো তিনটে। রুমটা একবার দেখুন। দরজাটা বন্ধ করি, মশা ঢুকছে। এই হলো একটা বেড, এটা হচ্ছে থ্রি বেড, 3খানা বালিশ দেওয়া আছে, বেড কভার, সাইডে একটা টি টেবিল, এখানে মিরর লাগানো আছে, প্লাস এখানে একটা আলমিরা আছে, ছোট আলমিরা, ওয়ার্ড্রোব বলতে পারেন। এখানে টি টেবিল, সঙ্গে দুদিকে দুটো চেয়ার, বেতের চেয়ার, বেতের টি টেবিল। আর এই দেখুন, এটা 4 বেডরুম। এখানে একটা বেড আছে, এটা সিঙ্গেল বেড, ওপরে পাখা আছে, যদিও এখন আমাদের গরম লাগছে বলে পাখা চলছে দেখুন। আর এই চাদর গায়ে দিয়ে শুয়ে আছে, পাখা লাইট চলছে এদিকে। আর এর ঠান্ডা লাগছে না, গরম লাগছে, তাই বসে আছে। আপনি গরমকাল আসলে এসিও পাবেন, প্রোভাইড করবে তখন। আর বাথরুমটা দেখিয়ে দিই। সবচেয়ে আমাদের টেনশন ছিল বাথরুমটা কেমন হবে। দেখুন বাথরুম, দেখুন বাথরুমটা অনেক বড়, একটা টাওয়াল দেওয়া রয়েছে, শ্যাম্পু, সাবান, সোপ সব রয়েছে দেওয়া। এখানে বেসিন রয়েছে একটা, এখানে একটা মিরর রয়েছে, শাওয়ার, গিজার, যা যা দরকার প্রয়োজনীয়, কমোড যেটা থাকা তো দরকারি। বাথরুমটা নোটা খুব বড় বাথরুম, সুন্দর বাথরুম, আর পরিষ্কার পরিচ্ছন্ন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেরকমই হোক, ছোটো বা বড়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার। তো আজকে ফার্স্ট ডে, আজকে আমরা এখানে নাইট স্টে করবো। রাত্রির খাবার আসবে, খাবার গিয়ে খেতে হবে। আর টিফিনটা মনে হচ্ছে স্ন্যাক্সটা দিয়ে যাবে, এখন বলতে পারছি না, দিয়ে গেলে আপনাদের অবশ্যই দেখাবো। সারা সকাল যে জার্নি করেছি সেটা তো আপনাদের ফার্স্ট ডেতে দেখিয়েছি, আর এখন হোটেলটাও দেখিয়ে দিলাম। যদিও আমরা অনেক রাত্রি করে ঢুকেছি, সেই জন্য আপনাদের দিনের ভিউটা দেখাতে পারলাম না, ওই জন্য রাতের বেলাটাই দেখালাম। দিনের ভিউ অবশ্যই দেখাবো সেকেন্ড ডেতে। তাহলে চলুন, সন্ধ্যেবেলার যে টিফিন দেবে, স্ন্যাক্স দেবে, তার জন্য আমরা অপেক্ষা করছি। 6:30 টাইম দিয়েছে, চলে আসবে। তারপর হবে ঝুমুর নৃত্য, অবশ্যই ঝুমুর নৃত্য আপনাদের দেখাবো, শেয়ার করবো। আর তারপরে হবে ডিনার। রাত্রির কি মেনু তখনই দেখাবো। চলুন, সন্ধ্যের পকোড়া চলে এসছে, দেখুন চিকেন পকোড়া, সঙ্গে সস আর কফি, ঠিক আছে। পাশে হচ্ছে ঝুমুর নাচ, পাশে ঝুমুর নাচ হচ্ছে, দেখতে দেখতে সন্ধ্যের স্ন্যাক্সটা খাচ্ছি আমরা।
ডাল, মুগ ডাল দিয়েছে, ভাত, সাদা ভাত আর আলু ভাজা। আলু ভাজাটা এটা রাত্রিরে, চৌকো আলু ভাজা। সকালে চেয়ে নিয়েছি আমি, দিচ্ছিল না সকালে বলে, আমি না আলু ভাজা খেতে ভালো লাগে তাই নিলাম। ডাল আলু ভাজা দিয়ে খাই, লেবুটা দেয়নি কারণ রাত্রে নাকি লেবু দিতে নেই, সকালে লেবু চলবে, রাত্রে লেবু খেলে অ্যাসিড হবে তাই নাকি লেবু দেবে না। স্যালাড আসছে পরে, বলে গেল, তারপরে কি আসছে সব পেলে বলতে পারবো। খেয়ে দেখি। ভালোই খেলে, ডালটার টেস্ট আছে, ভালো খেতে। দেখি পরে কি আইটেম আসে। আইটেম আসছে আইটেম এক্ষুনি চলে আসবে, বলতে চলে আসবে। দেখুন দাম চলে আসছে। দেখতে দেখতে পাতে পড়ে গেল কচি পাঁঠার মাংস। হ্যাঁ বন্ধুরা, আজকের রাত্রিরের আমাদের ডিনার কচি পাঁঠার মাংস দিয়েই শেষ হবে। আর মাংসটা দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর রান্না হয়েছে, একদম নর্মাল রান্না হয়েছে কিন্তু সুন্দর দেখতে। দেখুন পিসটা, দেখুন পিসটা একবার দেখুন, 2-3 পিস দিয়ে গেছে এখন, তবে 2-3 পিস নয়, আবার পরবর্তীকালে আবার আসবে, আবার ভাত দেবে, আবার মাংসও দেবে। মাংসটা মোটামুটি, ভাত সমস্ত কিছু যাচাই আছে, তবে নিজের পেট বুঝে অবশ্যই খেতে হবে, কারণ আমরা এখান থেকে সকাল থেকেই প্রায় ভালোই খাওয়া দাওয়া চলছে। তবে এখানে খেলে দিলে কোনো ভয় নেই, কেন বলুন তো, এত সুন্দর হজম হচ্ছে আর এদের রান্না এত সুন্দর, যে রাঁধুনি যে রান্না করছে, যাদের সঙ্গে আপনাকে আলাপ করেছিলাম, খুব সুন্দর রান্না করছে, নর্মাল রান্না, ঝাল সমপরিমাণ ঝাল। দেখুন পিসটা দেখুন একবার, সাইড থেকে দাদা আমাকে পিসটা দেখাচ্ছে, দেখুন পিসটা কত বড় দিয়েছে, দাদাকে অনেকগুলো পিস দিয়ে গেছে মাংসের। আর দেশি পাঁঠা খুব সুন্দর খেতে হয়েছে, দারুণ টেস্ট, এত সুন্দর টেস্ট মানে মানে বলার কথা নয়। যে ওখানের মাংসটাও খুব ভালো, সুন্দর নরম, সঙ্গে খানিকটা করে রেওয়াজিও আছে। হ্যাঁ, দারুণ খেতে, সব মিলিয়ে সুন্দর খেতে। আর এই মাংস ভাত আমাদের হচ্ছে রাত্রিরের ডিনার, আর এই মাংস দিয়েই আমাদের আজকের দিনের খাওয়া দাওয়া শেষ হবে। স্যালাড দিয়ে গেল এইমাত্র, শসা আর পেঁয়াজ। কেমন খেলেন? খুব সুন্দর। হ্যাঁ, ডালটা পাতলার উপর মুগ ডাল আর দুমদুম আলু ভাজা, টেস্ট খুব সুন্দর। আর মাংসটা তো একদম লাজবাব, দেশি খাসি ছিল, একদম দেশি খাসি আর ঘরোয়া রান্না। মাংস যাচাই একরকম বলা যায়। প্রথমবারে 3 পিস দিয়েছে, পরে আবার 3 পিস দিয়েছে। আর দুপুরের রান্না তো ভালোই ছিল, আর রাত্রেও আমরা ডিনারটা ভালোই পেলাম। তাহলে আজকের ডে কমপ্লিট হলো, আজকের দিন কমপ্লিট এই ডিনার দিয়ে, ডিনার দিয়ে আজকের কমপ্লিট। হ্যাঁ, আচ্ছা দিদি শোনো, রিভিউ দেখ একটু, কেমন খাবার কেমন লাগলো তোমাদের? কেমন খাওয়া লাগলো? হ্যাঁ, সকালের মতনই তো একদম। রাত্রের পাঁঠার মাংসটা কেমন হয়েছে? খাসি বলবো না, ওটা পাঠাই বলবো। পাঠার মাংসটা কেমন? ভালো হয়েছে। তোমার কেমন লাগলো? খুব সুন্দর, সুন্দর লেগেছে, খুব সুন্দর। তাহলে ওদেরকে 10-এ 10 দেওয়া যেতে পারে? একদম একদম একদম, নাকি 9.5? না না না, 10 দেয়, 10-এ 10 দেওয়া যেতে পারে আজ পর্যন্ত, প্রথম দিন। কালকেরটা কালকে শুরু হবে, কালকেরটা দেখবো কালকে, ঠিক আছে? আমাদের প্রথম দিন এবং প্রথম রাতের খাওয়া দাওয়া আজকের মতো এখানেই শেষ। এখন আমাদের লাঞ্চ শেষ হলো, এই লাঞ্চ খালি বেরিয়েছে, ডিনার শেষ হলো, লাঞ্চ কি এত মুখে লেগে গেছে, খালি লাঞ্চ বলি। এখন ওরা রুমের দিকে যাবো এবার, আবার কালকে সকাল শুরু হবে। চলো টাটা, ফার্স্ট দিন কমপ্লিট।